তো আজকে আমরা প্রথমে যেটা পড়া শুরু করব সেটা হচ্ছে আমাদের ব্যাপন ও অভিস্রবণ। ব্যাপন আর অভিস্রবণ ব্যাপারটা কি? না, যখন কোনো অণু বা আয়ন তার শক্তি ব্যবহার না করে কম ঘনত্ব, মানে যেখানটা বেশি ঘন সেখান থেকে বেশি ঘনত্ব থেকে কম ঘনত্ব, অথবা কম ঘনত্ব থেকে বেশি ঘনত্ব এরকমভাবে প্রবাহিত হয় কোনো বাইরের থেকে শক্তি ব্যবহার না করে, তাকে আমরা বলি নিষ্ক্রিয় পরিবহন। আচ্ছা, যে প্রক্রিয়া তার মানে কি বেশি শক্তি ব্যবহার না করে কোনো কণা বাইরের থেকে ভেতরে, ভেতরে বাইরে প্রবাহিত হয়, তাকে আমরা বলি নিষ্ক্রিয় পরিবহন। এই নিষ্ক্রিয় পরিবহন দুটি উপায় ঘটে, একটা হচ্ছে ব্যাপন আর একটা হচ্ছে অভিস্রবণ। ব্যাপন কাকে বলছে? যে ভৌত প্রক্রিয়ায় কোনো পদার্থের অণু নিজের গতিশক্তি দ্বারা বেশি ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বে ছড়িয়ে পড়ে, তাকে আমরা বলি হচ্ছে ব্যাপন। মানে কি বেশি ঘনত্ব থেকে, যেখানটা বেশি ঘন সেখান থেকে কম ঘনত্বে ছড়িয়ে পড়ে, এটাকে বলছি আমরা, ঠিক আছে, তাকে বলছি আমরা ব্যাপন। ঠিক আছে। আচ্ছা, ব্যাপনের বৈশিষ্ট্য কি? ব্যাপন হচ্ছে কঠিন তরল গ্যাস প্রত্যেকটা মাধ্যমে ব্যাপন করে। ব্যাপন পদ্ধতিতে কোনো পদার্থের ঘনত্ব কম দিকে বেশি ঘনত্বে কম দিকে ছড়ায়। মাধ্যমের ঘনত্ব কম হলে ব্যাপনের হার বৃদ্ধি পায়, তাই ত্বরণের তুলনায় গ্যাসের হার ব্যাপন বেশি হয়। এটি একটি নিষ্ক্রিয় পরিবহন, মানে এটা কোনো বাইরে থেকে শক্তি দিতে হয় না। আচ্ছা, এর দ্বারা কোনো উপাদান কোষে প্রবাহিত নির্গত হতে পারে, মানে আমাদের কোষের মধ্যে ব্যাপন প্রক্রিয়াতে কোনো উপাদান প্রবাহিত নিঃসরণ হতে পারে। সাধারণত ব্যাপনে কোনো রকম বাহকের প্রয়োজন হয় না, মানে কারুর সাহায্যে ব্যাপনের বৃদ্ধি বা হ্রাস হয় না বা প্রভাব হয় না। ওকে, এবার হচ্ছে ব্যাপনের প্রভাবক। প্রভাবক কারা আছে? যে সত্ত্বগুলো ব্যাপনকে প্রভাবিত করে তা হলো ব্যাপন। প্রথম কথা হচ্ছে উষ্ণতা। উষ্ণতা হলে কি হয় না, উষ্ণতা বাড়লে অণুগুলো, গ্যাসের যে অণুগুলো বা তরলের অণুগুলো, তাদের গতিশক্তি বাড়ে। ফলে তারা এক জায়গা থেকে আরেক জায়গায় তাড়াতাড়ি তাড়াতাড়ি এক জায়গা থেকে আরেক জায়গায় যাতায়াত করতে পারে। তাই জন্য কি ব্যাপনের উষ্ণতা বাড়লে ব্যাপনের অণুর গতিশক্তি বাড়ে। ঘনত্বের পার্থক্য, যত ঘনত্বের পার্থক্য, মানে একটা পথ যত বেশি ঘনত্ব হবে, আরেকটা পথ যত বেশি হালকা হবে, তত বেশি তাদের মধ্যে ঘনত্ব যত পার্থক্য, তত তাদের মধ্যে তাড়াতাড়ি ব্যাপনটা সম্পন্ন হবে। অণু ও আয়নের ব্যাস ও পদার্থের অণু আয়নের ব্যাস কম হলে, যত অণুগুলোর আকার ছোট হবে, তত পদার্থের অণুগুলো সহজে ব্যাপনের ভার বৃদ্ধি পাবে। ব্যাপনের উদাহরণ কি? কঠিন তরলের মধ্যে তুতে জল, পটাশিয়াম, পারম্যাঙ্গানেট জল, এগুলো হচ্ছে ব্যাপনের উদাহরণ। তরল ও তরলের মধ্যে কালীয় জল ও ইওসিনের জল, আর তরল গ্যাসের মধ্যে সুগন্ধি বা স্পিরিট। আচ্ছা, এবার আমরা পড়বো হচ্ছে অভিস্রবণ। ঠিক আছে, এবার অভিস্রবণে কি অভিস্রবণে কি বলছে? দুটি ভিন্ন ঘনত্বের দ্রাবককে একটি অর্ধবেদ্য পর্দা দ্বারা পৃথক করে রাখলে কম ঘনত্বের দ্রবণ থেকে বেশি ঘনত্বের দ্রবণে দ্রাবকের অণুর প্রবাহকে প্রবেশকে বলা হয় অভিস্রবণ। মানে কি না, ধর আমি এমন একটা ব্যবস্থা আছে যেখানেতে আমার কি আছে, বেশি ঘনত্বে জলীয় দ্রবণ আছে। সেই বেশি ঘনত্বে জলীয় দ্রবণ থেকে আমি দেখতে পাচ্ছি কম ঘনত্ব জলীয় দ্রবণের মধ্যে, ঠিক আছে, কম ঘনত্ব দ্রবণ থেকে বেশি ঘনত্ব দ্রবণের মধ্যে আস্তে আস্তে প্রবেশ করছে, মানে কম ঘনত্বটা বেশি ঘনত্বের মধ্যে প্রবেশ করছে। তখন আমি তাকে বলবো হচ্ছে অভিস্রবণ। অভিস্রবণ তরল তরলের মধ্যে সাধারণত ঘটে থাকে। ঠিক আছে, অভিস্রবণ একটি অর্ধবেদ্য পর্দার প্রয়োজন হয়। অভিস্রবণ পর্দা দিয়ে লঘু উষ্ণ দ্রাবকের দ্রব্যকে প্রবাহিত হয়। দুটি দ্রবণের ঘনত্বের পার্থক্য বেশি হলে অভিস্রবণ খুব তাড়াতাড়ি হয়। উভয় দ্রবণের ঘনত্বের সমান না হওয়া পর্যন্ত এই পদ্ধতি চলতে থাকে। যতক্ষণ না দুটো ঘনত্ব সমান হয় ততক্ষণ অবধি এইটা আমাদের, এই প্রসেসটা আমাদের চলতে থাকে। ঠিক আছে, ব্যাপারটা বুঝতে পেরেছি আমরা খুব ক্লিয়ার। আচ্ছা, আচ্ছা, এই পদ্ধতি জল ও কোষের মধ্যে সাধারণত যাতায়াত হয়। অভিস্রবণ একটি বিশেষ ধরনের ব্যাপন। অভিস্রবণকে একটি বিশেষ ধরনের ব্যাপন বলা হয় কেন? ব্যাপনের মতোই অভিস্রবণ প্রক্রিয়াটা হতে থাকে, কিন্তু ব্যাপনের থেকে একটুখানি অভিস্রবণ প্রক্রিয়াটা উল্টো হয়। তাই জন্য অভিস্রবণকে আমরা অনেক সময় বিপরীত ধরনের ব্যাপন আমরা বলে থাকি। ঠিক আছে, এবার এদের আমাদের জীবন বিজ্ঞানে কি কি সুবিধা আছে সেগুলো নিয়ে আমাদের জানতে হবে। ঠিক আছে, আমাদের এই কোষের মধ্যে একটা কোষ থেকে আরেকটা কোষে যে সোডিয়াম, গ্লুকোজ এগুলো যে যায়, সেগুলো কীরকমভাবে যায় সেগুলো আমাদের ব্যাপন অভিসরণ প্রক্রিয়ায় যায়, আমাকে এগুলো জানতে হবে। এরকম করে জানি তো, প্রথমে দেখ, উদ্ভিদ থেকে কোষে নানা উপাদান পরিবহন করে। অভিস্রবণ সক্রিয় পরিবহন পদ্ধতিগুলির মাধ্যমে এই ঘটনা ঘটে থাকে। এই সম্পর্ক নিয়ে আলোচনা করা, প্রথম হচ্ছে কোষান্তর পরিবহনে ব্যাপনের ভূমিকা, মানে একটা কোষ থেকে আরেকটা কোষের পরিবহনে ব্যাপনের ভূমিকা। কী হচ্ছে, ব্যাপন থেকে মাটির থেকে জলগুলো উঠে আসে জাইলেম কলার মাধ্যমে, সেগুলো মূলদার সহিত উদ্ভিদ মধ্যে পরিবাহিত হয়। বাষ্পমোচন থেকে গিয়ে বাষ্পমোচনের সময় পত্ররন্ধ্র দিয়ে জলীয় বাষ্প সাধারণত সব পেরিয়ে যেতে থাকে ঊর্ধ্বমুখীভাবে। ফলে উদ্ভিদ কোষে উৎপন্ন হরমোন জলীয় বাষ্প ব্যাপন পদ্ধতি সাদে ছড়িয়ে পড়তে পারে ব্যাপনের মাধ্যমে। খনিজ পরিপোষক, যেগুলো আমাদের খনিজ পদার্থ আমাদের উদ্ভিদের শরীরের জন্য জল প্রয়োজনীয়, সেগুলো উদ্ভিদের শরীরে ব্যাপন প্রক্রিয়া বিভিন্ন জায়গায় পৌঁছে যায়। শ্বসন ও সালোকসংশ্লেষের মতো প্রয়োজনীয় যথাক্রমে অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইড কোষান্তর পরিবহন করে ব্যাপনের মাধ্যমে।
কোষান্তর পরিবহনে অভিস্রবণের ভূমিকা কি? অন্ত অভিস্রবণ পদ্ধতিতে মূলরম কোষ দ্বারা মাটি থেকে জল শোষিত হয়। এক কোষে মূলরম সরবরাহের জন্য যে মাটিতে থাকে তাতে জলের ঘনত্ব মূলরম কোষের ঘনত্ব থেকে অনেক বেশি হয়। এই দুই ভিন্ন ঘনত্বের দ্রবণকে পৃথক করে রেখে মূলরম কোষ পর্দা থাকে। এই পর্দা দিয়ে অন্ত অভিসরণ পদ্ধতিতে জল মাটিতে তার বেশি ঘনত্ব থেকে কোষান্তরে কম ঘনত্বের প্রোটোপ্লাজমে প্রবেশ করে। একইভাবে মূলরোমের কোষ থেকে অন্তঃকোষে অভিসরণ পদ্ধতিতে জল পর্যায়ক্রমে প্রথমে বহিঃত্বকে থাকে একদম বাইরের ত্বক, তারপরে কর্টেক্স, তারপর মধ্যত্বক, তারপর থেকে অন্তঃত্বক, তারপর পরিচক্র, তারপর কলাকোষ, এদের মাধ্যমে বাইরের থেকে ভেতরের দিকে ঢুকতে পারে। অভিস্রবণের ফলে পত্ররন্ধ্রের রক্ষী কোষ রসস্ফীতি হয়ে ফুলে যায়, যার ফলে বাষ্পমোচন ঘটতে পারে। এছাড়া শাসন কার্যতে গ্যাসগুলি আমাদের স্টোমাটার মাধ্যমে ঘটে থাকে। খাদ্য উৎপাদনে সিভি টিউব দিয়ে উৎপন্ন খাদ্য উৎসব কোষ থেকে নিমজ্জিত গ্রাহক কোষে পরিবাহিত হয়। এই পরীক্ষাটি পরোক্ষভাবে অভিস্রবণ দ্বারা নিয়ন্ত্রিত। কোষান্তর পরিবহন সক্রিয় পরিবহনের ভূমিকা কি? না সক্রিয় পরিবহনের দ্বারা মূলরোমের সাহায্যে আমাদের বিভিন্ন খনিজ লবণ প্রভৃতি আমাদের শোষিত হয় বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। এই খনিজগুলি উদ্ভিদের পুষ্টি ও বিপাকে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। ফ্লোয়েম, সিগনাল, সুক্রোজ উদ্ভিদের গ্রহণকারী সক্রিয় পরিবহন দ্বারা ঘটে। প্রতিটি কোষে প্রোটিন, গ্লুকোজ প্রভৃতি উদ্ভিদ সক্রিয় পরিবহনের মাধ্যমে প্রবেশ করে। রসের উৎস। উদ্ভিদ দিয়ে পরিবাহের দুটি অংশ মূলরোম দ্বারা শোষিত হয় জলে দ্রবীভূত হয়ে খনিজ লবণকে ঊর্ধ্বমুখী পরিবহনেতে আমাদের সাহায্য করে থাকে হচ্ছে কোষান্তর পরিবহনে সক্রিয় ভূমিকা নেয় এইভাবে। ঠিক আছে। আচ্ছা, খাদ্য পরিবাহিত হতে সাহায্য করে। আমাদের খাদ্যটাকে যেখান থেকে থেকে অ্যাকশনে যদি পাঠাতে হবে তার জন্য আমাদের এসে সাহায্য করে থাকে। এছাড়া কি করে না, পাতায় উৎপন্ন সুক্রোজ জাতীয় জৈব খাদ্য কোষ পর্দা, ভ্যানিলাবন, ফ্লোয়েম, প্যারেনকাইমা কোষে প্রত্যেক জায়গায় ছড়িয়ে পড়তে আমাদের সাহায্য করে। ঠিক আছে। এখানে পয়েন্টসগুলো আছে, তোরা একটু পড়ে নিবি। যে জৈব খাদ্য সিগন্যালের মাধ্যমে দৈর্ঘ্য বৃদ্ধি করে জাইলেম বাইরে জল সিগন্যালে প্রবেশ করে যায়, সিগন্যালে উচ্চচাপ সৃষ্টি হয়, ফলে এটা পৌঁছে যায়।